ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমাদের ভিডিও ক্লাস একটি, এবং আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তোপ গল্পটি সম্পর্কে দু চার কথা আলোচনা করা। এখন গল্পটির টেক্সট আমি অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি এবং আশা করছি তোমরা গল্পটি ইতিমধ্যেই পড়ে নিয়েছো। এবং এমনিতে আমি মনে করি না যে এই গল্পের মধ্যে খুব বোঝবার কিছু আছে বা না বোঝার মতো কিছু আছে। বোঝবার কিছু আছে বলা উচিত নয়, বলা ভালো, না বোঝার মতো কিছু আছে বা বিশেষভাবে আলোচনা করার মতো কিছু আছে। তবু দু চার কথা একটু ধরিয়ে দেওয়ার জন্য, কিছু কি পয়েন্ট এই গল্প সম্পর্কে ধরিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটার অবতারণা। এখন নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন প্রথিতযশা সাহিত্যিক, প্রখ্যাত গল্পকার হিসেবে প্রখ্যাত। 1918 সালে জন্ম, 1970 সালে মৃত্যু। বহু ছোট গল্প লিখেছেন এবং অত্যন্ত পণ্ডিত মানুষ ছিলেন। প্রাবন্ধিক হিসেবেও স্বনামধন্য। তার সাহিত্যে ছোট গল্প, বিখ্যাত বই কথাকবিত রবীন্দ্রনাথ, তার অন্যতম বিখ্যাত বই রবীন্দ্রনাথকে নিয়ে লেখা। তো তারই একটি গল্প হচ্ছে টোপ। গল্পটি স্ট্রাকচার ওয়াইজ বলা যেতে পারে, যাকে আমরা বলি যে গল্পের পরিভাষায় যাকে, মানে গল্পতত্ত্বের পরিভাষায় যাকে আমরা বলি হুইপ ক্র্যাক এন্ডিং। গল্পের শেষে একটা অদ্ভুত চমক আছে, সেই চমকটাকে তৈরি করবার জন্য গোটা গল্পের পরিকল্পনা করেছেন লেখক এবং গল্পটাকে সেভাবেই সাজিয়েছেন, যার ফলে একটা অদ্ভুত, প্রথম থেকে আমরা একটা থ্রিলারের মতো একটা টান টান উত্তেজনা অনুভব করি যে গল্পের শেষে কী ঘটতে চলেছে। গোটা গল্পটাই ফ্ল্যাশব্যাকে বা অতীতচারণার মাধ্যমে, কারণ 8 মাস আগে ঘটে যাওয়া একটা ঘটনার বিবরণ দিচ্ছেন কতক গল্প লেখক। তো ফলত সেই ফ্ল্যাশব্যাক পদ্ধতির প্রয়োগের মাধ্যমে গল্পটি বিবৃত হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে একটা অদ্ভুত উত্তেজনা বা শিহরণ এবং পরিকল্পিতভাবে একটি হুইপ ক্র্যাক এন্ডিং গল্পের মধ্যে রাখা হয়েছে। সেই বিষয়টি আমাদের লক্ষ্য করবার এখানে। দ্বিতীয়ত যে একটা কথা বলার, সেটা হচ্ছে যে আমাদের সিলেবাসে, আমি জানি না যারা সিলেবাস নির্মাণ করেছেন তারা কোনো পরিকল্পিতভাবে গল্পগুলো নির্বাচন করেছেন কিনা, কিন্তু আমাদের 5th সেম প্রোগ্রামে দেখা যাচ্ছে যে যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলোর মধ্যে একটা অদ্ভুত বৈশিষ্ট্য হলো যে তাদের মধ্যে বেশ কয়েকটা গল্প আমরা পাচ্ছি যে গল্পগুলো বেসিক্যালি একটা যুগান্তরকে, যুগের পরিবর্তনকে বা সময়ের পরিবর্তনকে ভীষণভাবে চিহ্নিত করে। এবং সেই চিহ্নিতকরণটা হচ্ছে, আমরা জলসাঘর গল্প নিয়ে আলোচনার সময় দেখেছিলাম যে সামন্ততন্ত্র থেকে ক্রমশ ধনতন্ত্রের দিকে যে যাত্রা, মার্ক্সবাদী পরিভাষায় বলতে গেলে, সেই যে বিষয়টাকে গল্পের মুখ্য অভিভব হিসেবে ধরা হয়েছিল। এখন সেই একই জিনিস আমরা ফসিল গল্পে পাবো, সেই একই বিষয় কিন্তু টোপ গল্পের মধ্যেও রয়েছে। কারণ এই সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্র এবং অবক্ষয়িত সামন্ততন্ত্র, সেটা কি বিভৎস একটা রূপ ধারণ করতে পারে, সেইটা একটা অদ্ভুত চিত্রায়ন হচ্ছে এই টোপ গল্পটি। এক্ষেত্রে একটা তত্ত্ব, ছোট বা থিওরি, সেটা তোমাদের সামনে উল্লেখ করাটা খুব অন্যায় হবে না। সেটা হচ্ছে এই যে মারে বুকচিন বলে একজন মার্কিন
সমাজতাত্ত্বিক রয়েছেন, মার্কসিস্ট সমাজতাত্ত্বিক। তো তার একটা থিওরি আছে, সেই থিওরিটাকে বলা হয় হায়ারার্কিয়াল এক্সপ্লয়টেশন থিওরি, বা যেটার বাংলা করলে এরকম একটা বাংলা দাঁড়াতে পারে যে ক্রমাধিকারমূলক শোষণতন্ত্র। সেটা বললে কিছু, কথাটা পরিভাষাটা খুব খটোমটো, বললে কিছু স্পষ্ট হয় না, কিন্তু ব্যাখ্যা করলে যেটা দাঁড়ায় যে এই তত্ত্বে মূলত মারি বুকচিন যে কথাটা বলবার চেষ্টা করছেন সেটা হচ্ছে এই যে আমাদের সমাজে শোষক এবং শোষিতের কোনো নির্দিষ্ট একটা শ্রেণী নেই। শোষক বা শোষিত বলে কোনো নির্দিষ্ট দুটো শ্রেণী নেই, কারণ প্রতিটা শ্রেণী সময় বিশেষে শোষক এবং শোষিতের ভূমিকা পালন করে। সামাজিক বা আর্থিক প্রতিপত্তি অনুসারে সমাজের যে স্তর বিভাজন, যদি ধরে নেওয়া যায় আর্থিক মানদণ্ডকেই আমি প্রাধান্য দিই এবং বলি যে সমাজ মোটামুটি তিনটে স্তরে বিভক্ত: উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। অর্থাৎ বড়লোক আমাদের মতো মানুষ, মধ্যবিত্ত যারা, এবং আরও গরিব মানুষ যারা, এই তিনটে শ্রেণীতে বিভক্ত। তাহলে এই তিনটে শ্রেণী সামাজিক প্রতিপত্তি, আর্থিক প্রতিপত্তি বিচারে যে এই যে স্তরবিভাজন, এই স্তরবিভাজন অনুসারে উচ্চ স্তর যারা যারা ওপরে রয়েছে তারা সবসময় নিম্নতর স্তরকে শোষণ করবার চেষ্টা করে। সে নিজে উচ্চতর স্তরের দ্বারা শোষিত হয় এবং নিম্নতর স্তরকে শোষণের যন্ত্র বানায়। অর্থাৎ উচ্চবিত্ত যারা, তারা মধ্যবিত্তকে শোষণ করবে, মধ্যবিত্ত উচ্চবিত্তের দ্বারা শোষিত হবে এবং নিম্নবিত্তকে শোষণ করবে। নিম্নবিত্তের শোষণ করার আর কোনো ক্ষমতা নেই, কারণ তার থেকে নিম্নতর স্তর আর কেউ নেই। ফলে তারা হয়তো সুযোগ পেলে শোষণ করবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা শোষিতের ভূমিকাই পালন করবে। ফলে নির্দিষ্টভাবে শোষক এবং শোষিতের কিন্তু এখানে কোনো ভূমিকা নেই, নির্দিষ্ট কোন দুটো শ্রেণী নেই। এটা বুকচিনের তত্ত্ব। এখন এই যে শোষণের কথা তিনি বলছেন, এই শোষণটা অবশ্যই শুধুমাত্র যদি আমরা ভেবে নিই যে মারধর করা বা টাকা পয়সা হাতিয়ে নেওয়া, নির্যাতন করা, শারীরিক নির্যাতন করা, সেটাই একমাত্র শোষণ তা নয়। শোষণ মানে এক্ষেত্রে আসলে প্রভুত্ব বিস্তার করা, যে একটা মানুষকে আমি পজেস করছি, একটা মানুষকে আমি নিজের কথা মতো চালাতে পারছি। এই যে ক্ষমতার ব্যবহার আমার নিম্নতর শ্রেণীর ওপর, তাকে আমি নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারছি, তাকে আমার কথা মতো চালাতে পারছি, সে আমার কথা শুনে চলছে। এই যে ব্যাপারটা, এইটাই, এই প্রভুত্বের মানসিকতা আমাদের প্রত্যেকটা স্তরের শ্রেণীর মধ্যে, মানুষের মধ্যে কিন্তু কাজ করছে, রয়েছে। ফলত সেই একই মানসিকতা আমাদের এই গল্পের আলোচ্য গল্প টোপ, তার যে প্রধান চরিত্র এনআর চৌধুরী, রাজা বাহাদুর, তো তারও রামগঙ্গা এস্টেটের রাজা বাহাদুর তিনি, তার মধ্যেও কিন্তু এই বিষয়টা রয়েছে। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এটা, এই গল্প যে সময় লেখা হচ্ছে সেই সময়টা কিন্তু হচ্ছে সামন্ততন্ত্র থেকে ক্রমশ ধনতন্ত্রের দিকে মানে সমাজের মোড় ফেরবার সময়। তো স্বাভাবিকভাবেই সামন্ততন্ত্র যত অবলুপ্ত হয়ে আসছে সমাজ থেকে এবং ধনতন্ত্র মাথাচাড়া দিচ্ছে, তত সামন্ততন্ত্রের যারা প্রতিভূ, যাদের একজন অন্যতম প্রতিনিধি হচ্ছেন এনআর চৌধুরী,
আহ, তাদের ক্ষমতা কিন্তু কমে আসছে, ক্রমবর্ধমান। কিন্তু আগেকার যে প্রভুত্ব, তার পূর্বপুরুষরা যে প্রভুত্ব, যে দম্ভ নিয়ে শাসন করেছেন, নিজেদের কার্য পরিচালনা করেছেন, সেই প্রভুত্বের ইচ্ছেটা সেটা তো মরছে না, সেটা তো তাদের মধ্যে এখনো ক্রিয়াশীল। ফলে সমাজের যে এই যে পরিবর্তনটা ঘটছে সেটা কিন্তু তাদের পক্ষে মেনে নেওয়া খুব কঠিন। ফলে তারা সবসময় চাইছেন যে আমরা প্রভুত্ব বিস্তার করব, আমরা কোনো একটা শ্রেণী থাকবে যে শ্রেণীর ওপর আমরা নিজেদের এই দম্ভ, এই প্রভুত্ব, এই ক্ষমতা সেটা জাহির করতে পারব। ফলে এখানে খুব পরিকল্পিতভাবেই যে কথক চরিত্রকে নির্বাচন করা হচ্ছে, সে কিন্তু বা তিনি কিন্তু মধ্যবিত্ত সমাজের প্রতিনিধি, এবং তাকে নিয়ে আসা হচ্ছে একটা শিকারে যোগদানের আয়োজন, মানে আহ্বান জানিয়ে। তো তাকে নিয়ে আসা হচ্ছে এবং তার সামনে নিজের প্রাচুর্য, নিজের মাহাত্ম্য বারবার করে তুলে ধরছেন মহারাজা এনআর চৌধুরী। নিজের দম্ভ, প্রভুত্ব সেগুলো প্রকাশিত হচ্ছে তার সামনে। এবং এক জায়গায় দেখা যায় যে গল্পে লেখক এটা বলছেন, এনআর চৌধুরী মুখ দিয়ে বলাচ্ছেন যে আপনি মানে এনআর চৌধুরী গল্পকথককে জিজ্ঞেস করছেন যে আপনি আচ্ছা বলতে পারেন যে আপনি রাজা নন কেন? গল্পকথক তার কোনো উত্তর দিতে পারছেন না। তখন এনআর চৌধুরী নিজেই বলছেন যে আপনি মানুষ মারতে পারেন। অর্থাৎ মানুষ মারতে পারাটা হচ্ছে একটা কোয়ালিটি, রাজা হওয়া কোয়ালিফিকেশন। মানুষ মারতে পারার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা জাহির করা হচ্ছে এখানে লেখক বা কথকের সামনে, মধ্যবিত্ত শ্রেণীর একজন মানুষের সামনে। এবং এই যে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যে আসলে এই যে উচ্চবিত্ত, মানে আমরা যদি আবার ওই বুকচিনের তত্ত্বে ফিরে যাই, সেই যে উচ্চবিত্ত সমাজের দ্বারা সে কিন্তু আসলে তার প্রভুত্বের শিকার হচ্ছে, কারণ সে কিন্তু নীরবে গোটা ব্যাপারটাকে হজম করে যায়। সে কিন্তু এই কথার কোনো প্রতিবাদ করতে পারে না, এবং তার মধ্যে তোষামদি করার, মোসাহেবি করার প্রবণতা প্রথম থেকেই স্পষ্ট। সেই যে রাজা বাহাদুরের গুণকীর্তন করে সে একসময় কবিতা লিখে তার প্রিয় পাত্র হয়েছিল এবং সোনার ঘড়ি উপহার পেয়েছিল। সোনার ঘড়ি উপহার দেওয়ার মধ্যে রাজা বাহাদুরের যেমন ওই প্রভুত্বকামী মানসিকতা প্রকাশ পাচ্ছে, তেমনি এই মধ্যবিত্ত শ্রেণীর প্রতিভু যে কথক চরিত্র, তার ওই কবিতা লেখা রাজা বাহাদুরের মাহাত্ম্য কীর্তন করে বা গুণকীর্তন করে, তার মধ্যেও কিন্তু তার ওই শোষিতের যে মানসিকতা, যে প্রভুত্ব, যিনি প্রভু, যিনি উচ্চতর শ্রেণী, তার সবসময় বশংবদ্ধ হয়ে থাকার যে মানসিকতা, সেইটা কিন্তু প্রকাশ পাচ্ছে। কিন্তু গল্পের যেটা কি এলিমেন্ট বা বলা যেতে পারে চাবিকাঠি, সেটা হচ্ছে গল্পের একদম শেষে যেটা গল্পের নামকরণের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে, সেটা হচ্ছে টোপ হিসেবে এই যে শিকারের খেলা, সেখানে টোপ হিসেবে যা ব্যবহার করা হয়। এক্ষেত্রে মজার বিষয় এই যে রাজা বাহাদুর শিকার করছেন, বন্দুক চালাচ্ছেন, তার মধ্যে দিয়ে তার ক্ষমতা প্রকাশ পাচ্ছে, সে তো ঠিকই আছে। কিন্তু আসল ব্যাপার হলো যে তিনি টোপ হিসেবে যেটা ব্যবহার করছেন সেটি হচ্ছে একটি মানব শিশু। বাঘ মারবেন তিনি, বাঘকে প্রলোভন দেখিয়ে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে এসে তিনি গুলি চালাবেন, কিন্তু সেই প্রলোভনের
বস্তুটি কি বা সামগ্রীটি কি? একটি আদিবাসী শিশু, মানব শিশু। লক্ষ্য করবার বিষয় যে এই গল্পে এই যে টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে একটি শিশুকে, শিশুর বদলে যে কোনো জন্তু, যে কোনো জানোয়ারকে কবি এই এনআর চৌধুরী, রাজা বাহাদুর তিনি টোপ হিসেবে ব্যবহার করতে পারতেন বাঘ মারবার জন্য। একটা ছাগল রাখতে পারতেন, একটা গরু রেখে দিতে পারতেন, একটা হরিণ রেখে দিতে পারতেন, কিন্তু সেই সমস্ত কিছু না করে তিনি একটা মানব শিশুকে তিনি টোপ হিসেবে ব্যবহার করছেন। এই যে আবারও সেই প্রভু শোষক এবং শোষিতের খেলা। শোষক সে যে উচ্চতর শ্রেণী রায়বাহাদুর, সে তার নিজের ক্ষমতা বা প্রভুত্ব এতটাই সে বিস্তার করতে চায় বা প্রভুত্বের দম্ভটাকে এমনভাবেই তুলে ধরতে চায় যে সে একটি মানব শিশুর জীবন মননের অধিকারী হওয়ার সে বাসনা রাখে। মানব শিশুটি বাঁচবে না মরবে সেটা সেই নিয়ন্ত্রক, সেই বিষয়টার নিয়ন্ত্রক ভূমিকা বা নিয়ন্তা হিসেবে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। এটাই হচ্ছে তার প্রভুত্বকামী মানসিকতার বৈশিষ্ট্য। সে কারণেই সে একটি মানব শিশুকে সে যেমন পয়সা ছুঁড়ে দেয়, তাদের ভিক্ষে দেয়, দিয়ে তার নিজের ঔদার্য প্রকাশ করে, ঠিক সেরকমই নিষ্ঠুরভাবে সে একটি মানব শিশুকে একটা বাঘের মুখে ফেলেও দিতে পারে, তাতে তার কোনো দ্বিধাবোধ হয় না। এবং আমরা অনুমান করতে পারি যে রায়বাহাদুরের ক্ষমতা আসলে সময় তো বদলাচ্ছে, সামন্ততন্ত্র থেকে ক্রমশ ধনতন্ত্রের দিকে সমাজ যাত্রা করছে। সামন্ততন্ত্রের প্রতিভূজারা যেমন এই রায়বাহাদুর, তিনি যেমন তার ক্ষমতা যেমন ক্রমশ অধঃপতিত হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে, তো সেই কারণে হয়তো সেই কারণেই হয়তো একটি শিশুকে, যার বোধ বুদ্ধি পরিণত বয়স্ক মানুষের মতো নয়, যার বিচার বিবেচনা করার ক্ষমতা কম, যার মন অনেক সহজ সরল পরিষ্কার, তাকে হয়তো কোনো প্রলোভন দেখিয়ে টোপ হিসেবে ব্যবহার করা যাচ্ছে। আজ থেকে 100 বছর আগে হলে এই ঘটনা, এরকম একটা শিকারের খেলায় যদি রাজা বাহাদুর নামতেন বা তার পূর্বপুরুষরা যখন হয়তো এরকম শিকারের খেলায় নামতেন, তখন হয়তো পূর্ণবয়স্ক মানুষকেই হয়তো টোপ হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু এখন রাজা বাহাদুরের ক্ষমতা অধঃপতন ঘটেছে, ফলত একটি শিশুকে, যার বুদ্ধি বিবেচনা এখনো সেভাবে জাগ্রত হয়নি, তাকে টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং এখানে এই যে কথক চরিত্রটি, যে মধ্যবিত্ত শ্রেণী অন্তর্গত এবং যে অবশ্যই ওই রাজা বাহাদুরের প্রভুত্বগামী মানসিকতার একজন নীরব দর্শক বা শিকার বলা যেতে পারে, সেই মানুষটি কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করে গোটা বিষয়টায়। সে শুধু একবার জিজ্ঞেস করে উঠতে পারে যে বাঘের মুখে আপনি কি ফেলেছেন এবং তাতে কি দিয়েছেন, টোপ হিসেবে কি দিয়েছেন। তাতে দেখা যায় যে রাজা বাহাদুর বুকের নল, এই বন্দুকের নল কথকের বুকের ওপর ঠেকিয়ে বলছেন চুপ, এবং সে কিন্তু চুপ করে যেতে বাধ্য হয়। আবারও সেই ক্ষমতার প্রতিস্পর্ধা প্রকাশ পায় এবং গল্পকথক সে মধ্যবিত্ত শ্রেণীর চরিত্র হিসেবে প্রভুত্বকে, তার উচ্চতর শ্রেণীর প্রভুত্বকে মেনে নেয়। সুতরাং গল্পের কি ইন্ডিকেটর বা চাবিকাঠি হচ্ছে এই টোপ।
যে কারণে গল্পের যদি শিরোনামের সার্থকতা বিচার করতে হয় বা এনআর চৌধুরীর চরিত্রটিকেও আমাদের বিচার করতে হয়, তাহলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে এই থিওরিটা যে শোষক এবং শোষিতের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। সবসময় উচ্চতর শ্রেণী তার নিম্নতর শ্রেণীকে শোষণ করবার চেষ্টা করবে, যেন তেন প্রকারে নিজের প্রভুত্ব, নিজের ক্ষমতা, নিজের দম্ভ সেটা দেখানোর চেষ্টা করবে। এবং সেক্ষেত্রে নিম্নতর শ্রেণী, যারা অক্ষম, যারা দুর্বল, উচ্চতর শ্রেণীর পরিপ্রেক্ষিতে উচ্চতর শ্রেণীর কাছে যারা দুর্বল অসহায়, তারা নীরবে গোটা ব্যাপারটাকে দেখে যাবে, অবলোকন করে যাবে। গল্পটার সম্পর্কে আমার আর অতিরিক্ত বলার কিছু নেই, খুব সিম্পল গল্প। একটা ছোট্ট ফিডব্যাক ফর্ম তোমাদের দেব, ফিডব্যাক ফর্মটা তোমরা ফিল আপ করে দেবে। তারপরে এই গল্পটার বিষয়টা সমাপ্ত হয়ে যাচ্ছে, আমরা নেক্সট গল্পে মুভ করব। আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।